হ্যালো স্টুডেন্ট, সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে তোমাদের ক্লাস 10 এর আলো চ্যাপ্টার আলোর বিক্ষেপণ এবং বিচ্ছুরণ এই দুটো টপিককে ভালো করে পড়াবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ধারণাটা ক্লিয়ার হবে। দেখো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। দেখ, আলোর বিচ্ছুরণ থেকে প্রচুর এমসিকিউ বা শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে? আর এই রিলেটেড একটা কোশ্চেন কিন্তু থাকবে, আলোর বিচ্ছুরণ আর বিক্ষেপণ। এখান থেকে একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে, যেমন সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেওয়া হয় কেন, সিগন্যাল পোস্টে লাল আলো ব্যবহার করা হয় কেন, এই টাইপের যে কোশ্চেন গুলো একটা কিন্তু মাধ্যমিকে থাকবে 100% থাকবে। দেখ, তাহলে এগুলো আগে তোদের ভিতর থেকে আগে এখানকার ফিজিক্সটাকে বুঝতে হবে, বুঝে গেলে তুই নিজে বানিয়ে লিখতে পারবি। আর যদি না বুঝিস তাহলে কিন্তু তোকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে কোশ্চেন থাকবেই, তোকে আগে জিনিসটা বোঝ। দেখ, আলোর বিচ্ছুরণ মানে কি? বিচ্ছুরণ ইংলিশে বলছে ডিসপারশন অফ লাইট। এটা কি জিনিস? একটা লাইট, একটা সাদা লাইট, ঠিক আছে? যেমন সূর্যের আলো, এটা সাদা লাইট, কিন্তু সাদা লাইটের মধ্যে সবগুলো কালার একসঙ্গে থাকে, জানিস? সাদা লাইট কি করে তৈরি হয়? 7টা কালার একসঙ্গে যোগ হয়ে সাদা লাইটটা তৈরি হয়। এবার যখনই একটা সাদা লাইট একটা প্রিজমের উপর এসে পড়বে, একটা প্রিজমের উপর একটা সাদা লাইট এসে পড়বে, তখনই সেই সাদা লাইটটা প্রিজম থেকে নির্গত হওয়ার সময় অনেকগুলো কালারে ভেঙে যাবে, অনেকগুলো কালারে ভেঙে যাবে, এরকম করে অনেকগুলো কালারে ভেঙে যাবে। কটা কালারে? 7টা কালারে ভেঙে যায়। কি কি? সে বেনিয়া সহকালার, রামধনুর যে কালারটা, দেখো ভিপজিওর ইংলিশে, ওইটা বেনিয়া সহকালার, আমি বাংলায় লিখছি বেনিয়া সহ কলা, এই কটা কালারে ভেঙে যায়। বে মানে কি? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, ঠিক আছে? এটা মনে রাখবি, এই কটা কালারে ভেঙে যায়। এটা কিন্তু হ্যাঁ, তোকে যদি বলে যে একটা নির্দিষ্ট বর্ণের আলোর কি আলোর বিচ্ছুরণ করার ক্ষমতা আছে? না। তোকে যদি লাল আলো ফেলি, সে আবার কি ভাঙবে? সে তো লাল হয়ে আছে। সবসময় সাদা লাইট যেটা, সেই সাদা লাইটটাই প্রিজমের মধ্যে পড়লে 7টা কালারে ভাঙবে, কারণ সাদা লাইটের মধ্যেই সবগুলো কালার উপস্থিত থাকে। কিন্তু যদি একটাই বর্ণ বা এক বর্ণে আলো ফেলা হয়, তাহলে কিন্তু তার বিচ্ছুরণ হয় না, ঠিক আছে? শুধু সাদা লাইটের ক্ষেত্রে হয়। এবার এই যে আলোর বিচ্ছুরণ হচ্ছে, এতগুলো কালারে ভেঙে যাচ্ছে, কোন কালারের বেগ বেশি, কোন কালারের প্রতিসরাঙ্ক বেশি, এগুলো আমাকে দেখতে হবে। মনে রাখবি, তোদের প্রতিসরাঙ্কের যে ফর্মুলা, তার আগে বলি, এই যে কালারগুলো আছে, প্রত্যেকটা বর্ণের আলোর মধ্যে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি বেগে আসে কোনটা? তোদের কি মনে হয়? লাল। ভেরি গুড। কোনটাকে তুই জল জল করে দেখতে পাস, বেশি চকচকে টকটকে করে দেখতে পাস? লাল। লালের বেগ প্রচন্ড বেশি, লাল আলোর বেগ বেশি, ওর জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে, সেই জন্য লালের বেগ বেশি। তাহলে বেগ মানে এখানে ভেলোসিটি, ভি অফ রেড, মানে লালের বেগটা বেশি হয় কার তুলনায়? এদিকের বেগুনির তুলনায়, ভায়োলেটের তুলনায়, ঠিক আছে? তাহলে লালের বেগ বেশি, তার থেকে কম কমলা, তার থেকে কম হলুদ, তার থেকে মানে যত এদিকে যাবে তত কম বেগ, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়ে গেল, কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে কম? বেগুনি বর্ণ। কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? লাল বর্ণের, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন। এবার বলছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মানে সেই মিউ, তাই তো? মিউ সমান স্নেলের সূত্র তোরা পড়েছিস, সাইন আই বাই সাইন আর। তো ওই যে মিউ সমান ফর্মুলা আছে, মিউ সমান হচ্ছে সি বাই ভি, এটা ফর্মুলা, মনে রাখবি, এটা একটা ফর্মুলা। মিউ সমান হচ্ছে সি বাই ভি, যেখানে মিউ হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। সিটা কি? সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে, কিন্তু এটা মনে থাকে জানো, শূন্য মাধ্যমে আলোর বেগ। আর মিউ হচ্ছে মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক। ভিটা কি তাহলে? ভিটাও বেগ, তাহলে ভিটা কিসের বেগ? ভিটা হচ্ছে যে ওই মাধ্যম, যে মাধ্যমের আমি প্রতিসরাঙ্ক বের করছি, সেই মাধ্যমের বেগ, শূন্য মাধ্যম না। তাহলে উক্ত মাধ্যমের বেগ, আলোর বেগ,
ঠিক আছে, দেখতে হবে দুটোই বেগের অনুপাত। উপরটা হচ্ছে শূন্য মাধ্যমে আলো গেলে যে বেগে যাবে, এটা আমরা জানি। শূন্য মাধ্যমে আলোর বেগ কত বলতো, কে জানিস? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মনে রাখবে এটা। শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে 3-এর পর 8টা শূন্য, 1 সেকেন্ডে অত মিটার যাবে। ঠিক আছে, শূন্য মাধ্যমে। এটা কিন্তু ফিক্সড, এই মানটা জানি আমরা, সবসময় জানি, এটা কখনো চেঞ্জ হয় না। শূন্য মাধ্যমে আলোর বেগ একই থাকে সবসময়। কিন্তু যে কোনো মাধ্যমে, মানে জল মাধ্যমে আলোর বেগ আলাদা, কাঁচ মাধ্যমে আলোর বেগ আলাদা, বায়ু মাধ্যমে আলোর বেগ আলাদা, ওগুলো সব আলাদা আলাদা, কিন্তু শূন্য মাধ্যমে সবসময় একই থাকে। ঠিক আছে, তাহলে মিউ সমান কি জানি? c/v। যেখানে c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে এটা সবসময় একই থাকে, মানে এটা ধ্রুবক। আর v মানে হচ্ছে ওই যে মাধ্যমের আমি প্রতিসরাঙ্ক বের করছি সেই মাধ্যমের আলোর বেগ। এবার বল তোরা যে কোন বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি? লালের। তাহলে এখানে মিউ আর ভি কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ভেরি গুড। কেন? কারণ এটা বাই দিয়ে নিচে আছে 1/, আর এটা উপরে আছে। কোনাকুনি সম্পর্ক মানে ব্যস্ত সম্পর্ক, আমি বলেছিলাম তোদেরকে, মনে আছে? তাহলে মিউ আর ভি, অ্যাকচুয়ালি এখানে সি যদি ধ্রুবক হয় তো মিউ ভ্যারিজেস 1/v, এটা এরকম আছে। তার মানে এই যে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগ কেমন সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম, বিপরীত। তাহলে কার বেগ বেশি? লাল বর্ণের বেগ বেশি, তার মানে লাল বর্ণের প্রতিসরাঙ্ক কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম কার? প্রতিসরাঙ্ক কিন্তু সবচেয়ে কম হচ্ছে মিউ আর এর, রেডের, আর সবচেয়ে বেশি কার? মিউ ভি এর, ভায়োলেটের। মনে থাকবে। তো বেগের ক্ষেত্রে লালের বেগ বেশি, এটা আমরা সবসময় জানি, লাল বেশি দ্রুত আসে, এটা তো জানি আমরা। তো লালের বেগ সবচেয়ে বেশি, আর বেগ যার বেশি হবে প্রতিসরাঙ্ক তার কম হবে, মানে লালের প্রতিসরাঙ্ক কম আর বেগুনির প্রতিসরাঙ্ক বেশি। মনে থাকবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে, তোরা একটু লিখে নে, একটু রাফলি লিখে নে, তাহলে সুবিধা হবে পরে পড়ার সময়। বেশি কিছু নাই। দেখ, আমি এবার পড়াবো একই কোণে আপতিত বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু অভিনব বইটাই নাই, এটা ছায়ার বইটাতে আছে, দেখবি তোদের এটা থেকে কোশ্চেন আসে। দেখ, একই কোণে আপতিত বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরণ। এখানে দেখ, একই কোণে আপতিত মানে যে লাইটটা আমি পড়ছে সেই লাইটটার আপতন কোণটা, মানে যে লম্বের সঙ্গে যে কোণে আমি লাইটটা ফেলছি সেটা একই, সেটা আই। কিন্তু যখন এখানে লাইটটা প্রতিসরণ হচ্ছে তখন ধরলাম যে ওই লাইটটা আমি সাদা লাইট ফেলেছিলাম, আপতিত করেছিলাম, যে যখন লাইটটা প্রতিসরণ হচ্ছে তখন ওই সাদা লাইটটা থাকছে না, 7টা কালারে ভেঙে যাচ্ছে, মানে কি আলোর বিচ্ছুরণ ঘটে যাচ্ছে। তো বিচ্ছুরণ ঘটে গেলে অনেকগুলো কালার থাকবে। আমি এখানে দেখ অনেকগুলো কালার, 1 2 3 4 5 7টা কালার আছে, আমি অতগুলো কালার আঁকছি না, আমি ওই বেনিয়া সহ কালার, বে মানে বেগুনি আর মানে লাল, দুই প্রান্তে দুটো কালার আমি শুধু লিখছি। একটা লাল, এটা রেড, এটা রেড, আমি অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক কালার দিয়ে গেছি, তোরা ধরে নে এটা রেড। ঠিক আছে, লাইট। আর এইটা হচ্ছে ভায়োলেট, বি, এটা ভায়োলেট। আর মাঝে অন্যান্য বর্ণগুলো আছে, ঠিক আছে, বেনিয়া সহকারে, মানে নীল, আকাশি, হলুদ, ওগুলো সব আছে। আমি অতগুলো তো আঁকতে গেলে বোর্ডে অসুবিধা হবে, ওর জন্য আমি দুটো কালার রেখেছি, দুটো কালার, দুই প্রান্তে দুটো কালার রেখেছি। এবার দেখ, এখানে এই যে আপতন কোণ আয়, কিন্তু যখন আলোর বিচ্ছুরণ হলো তখন কেন আলোটা বিচ্ছুরণ হলো? কারণ এদের এই লাল বর্ণের আর বেগুনি বর্ণের কিন্তু প্রতিসরণ কোণটা কিন্তু আলাদা। প্রতিসরণ কোণ মানে কিন্তু লম্বের সঙ্গে যে কোণে বেরিয়ে যায় সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। লম্বের সঙ্গে যে কোণে পড়ে সেটা আপতন কোণ, আর যে কোণে বেরিয়ে যায়, অর্থাৎ যদি আমি এই যে ভায়োলেটের ক্ষেত্রে দেখি লম্বের সঙ্গে এই কোণটা করেছে, তো এটা হচ্ছে কি ভায়োলেটের প্রতিসরণ কোণ। আমি ধরলাম ভায়োলেটের প্রতিসরণ কোণটা আর ভি, আর এই কোণটা হচ্ছে লালের প্রতিসরণ কোণ। লম্বের সঙ্গে লালটা যে কোণটা করেছে এটা আমি ধরে নিলাম কি আর, আর ক্যাপিটাল আর হলো। এবার কেন আলাদা আলাদা, এই যে দুটো কোণ আলাদা আলাদা হলো বলেই তো ভেঙে গেল। দেখ, আমি যদি এখান থেকে ধর একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ধর এখানে সোজা হয়ে সব সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, স্টার্ট হয়নি দৌড় প্রতিযোগিতা, একই রেখার উপর দাঁড়িয়ে আছে। তুই সাইড থেকে দেখছিস প্রত্যেকটা
ওই ছেলেকে তুই দেখছিস যে সোজা একই সরলরেখায় আছে যখন দৌড় স্টার্ট হয়নি, যখন দৌড় স্টার্ট হলো, দৌড় প্রতিযোগিতা স্টার্ট হলো, ফিনিশিং লাইনে তুই যখন দাঁড়িয়ে আছিস তখন কি সবাই একসঙ্গে স্টার্ট করেছিল আবার একসঙ্গে এসে পৌঁছায়? তখন সবার গতিবেগ আলাদা আলাদা, সবার গতিবেগ আলাদা আলাদা বলে কেউ আগে কেউ পরে, যার গতিবেগ কম সে পরে আসে, এরকম হয়। ঠিক একই ঘটনা এখানে ঘটে। আলো এই সাদা লাইটের মধ্যে সব বর্ণগুলো আছে, সব বর্ণগুলো এখানে এসে পড়লো, কিন্তু বেরোনোর সময় অর্থাৎ প্রতিসরণ হওয়ার সময় প্রত্যেকটা বর্ণের বেগ আলাদা আলাদা। আমি জানি কার বেগ বেশি, লালের বেগ বেশি, ভায়োলেটের বেগ কম। যেহেতু প্রত্যেকটা বর্ণের বেগ আলাদা আলাদা, তাই সবাই নিশ্চয় একসঙ্গে বেরোবে না, সব আলাদা আলাদা হয়ে যাবে, কারণ কারো বেগ বেশি, যার বেগ বেশি সে আগে ছিটকে বেরিয়ে যাবে, এরকম হয়। সেই জন্য আলোর বিচ্ছুরণ ঘটে যায়, আলো ভেঙে যায়। আলো ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে আলোর সাদা লাইটের মধ্যে থাকা 7টা কালারের বেগ আলাদা আলাদা। যদি একই বেগ হতো সবার, তাহলে সবাই একসঙ্গে যেত, কিন্তু যেহেতু বেগ আলাদা আলাদা বলে 7টা কালারে ভেঙে যাচ্ছে, কেউ আগে কেউ পরে বেরিয়ে যাচ্ছে বলে আমি স্পষ্ট কালার গুলো দেখতে পাচ্ছি। তার জন্য সবার অ্যাঙ্গেল গুলো, এই যে অ্যাঙ্গেল গুলো মানে লম্বের সঙ্গে যে প্রতিসরণ কোণ, সেই প্রতিসরণ কোণগুলো আলাদা আলাদা, সেই জন্য সবগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সবার যদি লম্বের সঙ্গে কোণ একই থাকতো তাহলে সব ওই রেখার উপরেই থাকতো, সবার কোণ আলাদা আলাদা বলে 7টা কালার আমি ভেঙে যাওয়া দেখতে পাবো। বুঝতে পারলি? এবার আমি বলি যে যার গতিবেগ সবচেয়ে বেশি সে তত কম বেগবে। তুই ধর একটা বলকে তুই এই দেওয়ালে মারলি, এরকম করে ছুঁড়ে মারলি, তুই যত বেশি গতিবেগ নিয়ে মারবি তত কিন্তু ও বেগবে কম, ও ছিটকে বেড়ে যাবে, একদম এত গতিবেগ বেশি ওর যে টাচ করে ছিটকে বেড়ে যাবে। আর যার যে বলটা তুই কম গতিবেগে ছুড়বি ওখানে টাচ করে এখানে পড়ে যাবে, অর্থাৎ বেশি বেঁকে যাবে ও। যার গতিবেগ সবচেয়ে বেশি সে না বেঁকে ছিটকে বেড়ে যাবে, আর যে বস্তুটার গতিবেগ কম সে ছিটকে বেড়ে যাওয়ার থেকে বেঁকে যাবে বেশি, কারণ ধাক্কা খাবে, দেওয়ার বেগ কমে যাবে বলে ঘুরে যাবে ও। ঠিক এই ঘটনাটা মনে রাখবি, তাহলেই হবে। তাহলে মনে থাকবে বেগ বেশি, তাই লাল কি হবে, এই যে এই লাইটটা, এই যে লাইটটা আমি ফেলেছিলাম, সেই লাইটটা যদি না প্রতিসরণ হতো তাহলে সোজা এই ডটেড লাইন দিয়ে বেরিয়ে যেত, কিন্তু যেহেতু এই মাধ্যমে পড়েছে তাই বেঁকে যাবে এটা। লালটা বেশি বেঁকবে না, কেন? লালটার গতিবেগ বেশি, তাই ও বেশি বেঁকে যাবে না, ও ছিটকে বেড়ে যাবে। তাই দেখ লালটাই সোজা লাইন থেকে কম বেঁকেছে দেখ, আর ভায়োলেটটা দেখ বেশি বেঁকে গেছে সবচেয়ে, এই সোজা লাইন থেকে বেশি ঘুরেছে অবিলম্বের দিকে, আর লালটা দেখ কম বেঁকেছে, এই যে এটা লাল। তাহলে বল লালটা যদি কম বেঁকে তাহলে লম্বের সঙ্গে লালের কোনটা প্রতিসরণ কোনটা বেশি? তাহলে অবশ্যই লালের প্রতিসরণ কোণ কার থেকে বেশি? এই ভায়োলেটের প্রতিসরণ কোণের থেকে বেশি। আবার যদি বলি চ্যুতিকোণ বা বিচ্যুতিকোণ মানে কি? লাইটটা যে লাইনে যাচ্ছিল সেই লাইন থেকে কতটা অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে, তো বলতো কার বিচ্যুতিকোণ বেশি? ভেরি গুড, বেগুনের। কারণ লাল আলো বেঁকে গেছে কম, মানে লালের বিচ্যুতিকোণ মানে এই মেন যে লাইনে যাচ্ছিল সেই লাইন থেকে কতটা বেঁকে যাচ্ছে, আর এটা হচ্ছে এইটুকু বেঁকে গেছে। তাহলে এইটা হচ্ছে লালের ক্ষেত্রে বিচ্যুতিকোণ ডেল্টা আর, আর এটা হচ্ছে আমি বেগুনের ক্ষেত্রে বিচ্যুতিকোণ ডেল্টা ভি। তাহলে কার বিচ্যুতিকোণ বেশি, কে বেশি বেঁকে গেছে মেন লাইন থেকে? বেগুনি। ডেল্টা ভিটা বেশি ডেল্টা আর। তাহলে দেখ এখানে দেখ উল্টো, প্রতিসরণ কোণ যার বেশি তার কিন্তু বিচ্যুতিকোণ কম, প্রতিসরণ কোণটা যার বেশি লম্বের সঙ্গে সে কিন্তু বেঁকে গেছে কম বলে লম্বের দিকে যায়নি। বুঝলি? এটা এইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে যে আলোর বিচ্ছুরণের সময় কোন বর্ণের আলোর বিচ্যুতিকোণ বেশি, কোন বর্ণের বিচ্যুতিকোণ বেশি মানে বেঁকে যায় বেশি কে? বেগুনি। আর লাল আলোর গতিবেগ বেশি মানে ও ছিটকে বেড়ে যায়, বেশি বেঁকবে না, তাই লাল আলোর বিচ্যুতিকোণ কম। আর প্রতিসরণ কোণ যদি বলে কোন আলোর প্রতিসরণ কোণ কম, তাহলে কোনটা হবে? ভায়োলেটের প্রতিসরণ কোণ কম আর রেডের প্রতিসরণ কোণ বেশি। রেড বেশি বেঁকে না, তো বেঁকে যায় না, ওর জন্য রেড বেশি প্রতিসরণ কোণ থাকে ওর লম্বের সঙ্গে। বুঝলি এটা সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে পরে বলবি, আবার ভালো করে বুঝবি, একবার পড়বি যে নিজে বলবি। দেখ তাহলে এই জিনিসটা তোকে প্রমাণ করতে হবে যে দেখাও যে এই যে প্রতিসরণ কোণটা আলাদা, বেগুনি এবং রেড বর্ণের প্রতিটা বর্ণের প্রতিসরণ কোণ আলাদা। আচ্ছা প্রতিসরণ কোণ আলাদা বলেই তো লাইটটা ভেঙে গেছে। এই যে প্রতিসরণ কোণটা লালের বেশি ভায়োলেটের কম, এটা তোকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটাই পরীক্ষায় একটুখানি থাকে, অনেকবার এসেছে।
দেখ করি, দেখ তোরা প্রথমে যদি আমি লালের ক্ষেত্রে বলি, লালের ক্ষেত্রে আমি স্নেলের সূত্র লাগাই, তাহলে কি হবে বলতো? লাল বর্ণের ক্ষেত্রে মিউ, লাল বর্ণের ক্ষেত্রে মানে মিউ আর, মিউ রেড কি সাইন আই, আই তো প্রত্যেকটার একই, সাইন আই বাই সাইন কি হবে? লালের প্রতিসরণ কোণ, লালের প্রতিসরণ কোণ কোনটা? আর আর, তাই তো? আর আর রেড বর্ণের একই। তাহলে বলতো সাইন আই সমান কি লিখবো এখান থেকে? কোনাকুনি গুণ কর, মিউ আর ইন্টু সাইন আর, হলো? একইভাবে বেগুনি বর্ণের জন্য তোরা বলবি দুটো বর্ণের জন্য কেন করছি, আরো তো বর্ণ আছে 7টা, কেন দুটো করছি? আমার দুটো করলে যথেষ্ট, দুই প্রান্ত, বেগুনি একটা লাল একটা, মাঝের গুলোতে আমি বুঝেই যাব, তাই না? মাঝের গুলোতে বুঝেই যাবো, যদি লাল বেশি হয় বেগুনি কম হয়, তার মানে বেগুনি থেকে যত লালের দিকে যাওয়া তত বেশি হবে, সেজন্য দুটো প্রান্তের বর্ণকে নিয়ে আমি কাজ করি। আচ্ছা, বেগুনি বর্ণের ক্ষেত্রে কি লিখবো? স্নেলের সূত্র বল, বল দেখি। মিউ ভি সমান সাইন আই তো একই থাকবে, দুটোর ক্ষেত্রে একই থাকবে, আই সাইন আই বাই সাইন আর ভি, ভায়োলেটের ক্ষেত্রে, তাই তো? কোনাকুনি সাইন আই সমান কি লিখবো? সাইন আই সমান মিউ ভি ইন্টু সাইন আর ভি। দেখ এটাও সাইন আই এর মান, এটাও সাইন আই এর মান, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমান বলতে পারি না? দুটোই তো সাইন আই এর মান, তাহলে এটা সমান এটা বলতে পারি, করে দিই। তাহলে লিখ মিউ আর ইন্টু সাইন আর আর সমান মিউ ভি ইন্টু সাইন আর ভি। এখানে লিখবে 1 ও 2 থেকে। তাহলে এবার করব কি, মিউ আর বাই এই মিউ ভিটা এদিকে নিয়ে আসবো সমান সাইন আর, আচ্ছা কোনাকুনি গুণ করছি, তাহলে এটাকে এদিকে নিয়ে এসেছি, মানে এটাকে এদিকে নিয়ে দেবো, সাইন ওদিকে ছিল সাইন আর ভি বাই সাইন আর আর। দেখ তো কোনাকুনি গুণ করলে ওটা আসছে কিনা, আগের লাইনটা আসছে। এবার এই মিউ আর আর মিউ ভির মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কেউ একজন বল আমাকে। প্রতিসরাঙ্ক লালের বেশি না ভায়োলেটের বেশি? একটু আগে বললাম প্রতিসরাঙ্ক, আমি বলেছি বেগ যার বেশি তার প্রতিসরাঙ্ক কম, কারণ আমরা জানি মিউ সমান সি বাই ভি, এই ফর্মুলা। যার বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম, লাল বর্ণের বেগ বেশি আমরা জানি, গতিবেগ বেশি, তাহলে প্রতিসরাঙ্ক লাল বর্ণের কম। তা লাল বর্ণের প্রতিসরাঙ্ক কম মানে উপরটা কম জিনিস আছে, নিচেটা বেশি আছে, তাহলে উপরটা কম নিচেটা বেশি, মানে এদিকেও নিশ্চয় উপরটা কম নিচেটা বেশি হবে। সমানের এদিকে যদি উপরেরটা কম হয় নিচেটা বেশি হয়, তাহলে সমানের এদিকে উপরটা কম নিচেটা বেশি হবে, তাহলে সেই অনুযায়ী আমি কি লিখবো বলতো? আচ্ছা এই নিচেটা দেখবো, উপরটা কম মানে সাইন আর ভিটা কম সাইন আর আর এর তুলনায়, এটা তুলনায় কম, ওটা এটা বেশি, বুঝলি? তাহলে এটা যদি হয় তাহলে আমি সাইন সাইন কেটে দিলে, সাইন সাইন বাদ দিয়ে দিলে আমি বলতে পারবো আর ভির তুলনায় আর আর বেশি, তাহলে আর ভির তুলনায় আর আর বেশি, সাইন সাইন বাদ দিয়ে দে, কাটবি না, মনে মনে কাটবি, কাটার নিয়ম নাই সাইন হবে, যেভাবে কাটবি কাটা। তাহলে আর ভি ভায়োলেটের প্রতিসরণ কোণের থেকে রেডের প্রতিসরণ কোণ বেশি, এটাই তো আমার প্রমাণ করতে হতো, এটাই তো প্রমাণ করতে বলেছিলাম, হয়ে গেল। বুঝলি? লালের জন্য একবার স্নেলের সূত্র, ভায়োলেটের জন্য একবার স্নেলের সূত্র, দুটোর থেকে সাইন আই এর মান বের করে সমান করলে হয়ে গেল। আর এটা তুলনা করব, ঠিক আছে? এখানে লিখবি, এখানে অবশ্যই লিখতে হবে যেহেতু মিউ আর কম মিউ ভির তুলনায়, তাই এটা আমি বলতে পারি, ঠিক আছে? ঠিক আছে, যেহেতু মিউ আর মানে প্রতিসরাঙ্ক রেডের ভায়োলেটের থেকে কম, দেখ কম, তাই এটাকে লিখতে পারি আমি এদিকে, ওটা লিখবি, লিখে না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ লিখে নে। 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য, মানে যদি ল্যামডার মানটা কোন আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যদি 4000 থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে হয়, তাহলেই কিন্তু আমরা সেই আলোটার বর্ণটাকে চোখে দেখতে পাই, দৃশ্যমান হয়। যদি 4000 থেকে কম হয় বা 8000 থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না,
আমরা সেই বর্ণকে চোখে বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত যদি বলে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। এবার মৌলিক বর্ণ কোনগুলোকে বলছে? তোদের যে অনেকগুলো বর্ণ আছে, মৌলিক বর্ণ কোনগুলো বলতো? লাল, সবুজ আর নীল। ঠিক আছে, কেন মৌলিক বর্ণ বলছে? আচ্ছা, মৌলিক মানে প্রাথমিক বর্ণ, মানে এই তিনটে বর্ণ দিয়ে তুই যত সমস্ত কালার তৈরি করতে পারবি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে। তোরা নিজেরা যারা কালার করিস, পেন্টিং করিস, তোরা জানিস যে এই তিনটে কালারকে তুই যদি উপযুক্ত পরিমাণে মেশাস, অনুপাতে মেশাস, তাহলে যেই কালার তুই ইচ্ছা করবে সেই কালার তৈরি করতে পারবি। এখান থেকে হলুদ তৈরি করতে পারবি, কমলা তৈরি করতে পারবি, লাল তৈরি করতে পারবি, সব পারবি। লাল তো আছেই, তো লাল, সবুজ, নীলকে দিয়ে সমস্ত বর্ণ তৈরি করা যায়। তাই এই তিনটে বর্ণকে কি বলছে? মৌলিক বর্ণ। নীল আর হলুদ এই দুটো থেকে আমি সাদা আলো পাওয়া যায়, সাদা, সেজন্য এটা বলছে পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ এটাকে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য। হ্যাঁ, পরিপূরক বর্ণ। আচ্ছা, একটু আগে আমি বললাম যে মিউ সমান কি সি বাই ভি, তাই তো? যেখানে মিউটা কি ছিল? আলোর প্রতিসরাঙ্ক, সিটা ছিল শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভিটা ছিল কি আলোর ওই যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করছি, তো সেই মাধ্যমে আলোর বেগ। সি এর মান কত বলেছিলাম? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর বেগ। এটা আমাদের জানা আছে সব সময়। এবার বলতো, তোরা তরঙ্গের ক্ষেত্রে ক্লাস 9-এ পড়েছিলি, মনে আছে? তরঙ্গের বেগের ফর্মুলা ভি সমান এন ল্যামডা। ভি সমান এন ল্যামডা। ওখানে বলতো তাহলে এটা যদি তরঙ্গ হয়, তো সি মানে কি একটা বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ নিশ্চয়ই তাহলে দেখ এন ল্যামডা, তাই তো? এন ল্যামডা, এন মানে আমি এনই ধরছি এখানে, এন ল্যামডা। আচ্ছা, ল্যামডাটা এটা যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ বের করছি, তাই আমি ধরলাম ল্যামডা সি। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমি ল্যামডা সি ধরলাম। ভাই, এখানে আর একটা বেগ আছে, উপরে শূন্য মাধ্যমে বেগ, তাই এন ল্যামডা সি লিখলাম। আর নিচে শুধু বেগ, শুধু বেগ মানে শুধু এন ল্যামডা। তাহলে কম্পাঙ্কটা কিন্তু একই থাকলো, কম্পাঙ্ক কেটে দে। তাহলে মিউ সমান আরেকটা ফর্মুলা পেলাম, মিউ সমান সি বাই ভিও বলতে পারি, মিউ সমান ল্যামডা সি বাই ভিও বলতে পারি। যেখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর বেগ, ল্যামডা সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে যে কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। যদি তোদের এখানে এমসিকিউ থাকে, অঙ্ক থাকে, ছোট ছোট অঙ্ক থাকে, তোকে ধর বলে দিল শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিল আর প্রতিসরাঙ্ক বলে দিল, তাহলে ল্যামডা বের করতে পারবি না? বা এই দুটোর মধ্যে যে কোনো একটা বলে দিল, এটা বের করতে বললো, বলতে পারে। সি তোদের জানা আছে, ঠিক আছে? তাই এইখান থেকে কিন্তু অঙ্ক থাকে, আমি করাবো, অঙ্ক করাবো, তখন করাবো। আপাতত ফর্মুলাটা লিখে রাখ। ম্যাগনেটিক ওয়েভ, আলো হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উদাহরণ যদি বলে, আলো ছাড়া আর কি কি আছে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলো ছাড়া আর কি কি আছে? রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, আর কি আছে? অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো সবই কিন্তু, এগুলো উদাহরণগুলো মনে রাখবি। ধর তোকে বললো একটা কোশ্চেন একবার এসেছিল মাধ্যমিকে, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দিয়ে লিখেছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আর হচ্ছে আর একটা অন্য কিছু একটা কালার দিয়েছে, কোনটা হবে বলতো? গামা রশ্মি। আলফা রশ্মি, বিটা রশ্মি কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না, গামা রশ্মি। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নামগুলো আমি লিখছি। একটা হচ্ছে রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হলো। এইগুলো এই কটা লিখলাম, কটা? 7টা। এই 7টা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এইগুলো, এটাই হচ্ছে কি, এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে? যদি বলে কোন কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে বলবে রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। রেডিও তরঙ্গ দৈর্ঘ্য 8000-এর থেকে অনেক বেশি,
সেই কারণে কি আমরা ওইটা আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। আমরা শুধু 4000 থেকে 8000 মধ্যে অর্থাৎ দৃশ্যমানটাই অনুভব করতে পারি। তো তোরা মাইক্রোওয়েভ, অবলোহিত, ইউভি রে, এক্স রে, এগুলো তোরা দেখতে পাস? এক্স রে দেখতে পাস, ইউভি রে দেখতে পাস, গামা রে দেখতে পাস? দেখতে পাস না। কারণ এগুলো 4000 থেকে 8000 মধ্যে নাই। তাহলে রেডিও তরঙ্গ সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা ল্যামডা বেশি, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। আর সবচেয়ে কম কোনটার? সবচেয়ে কম গামার সবচেয়ে কম, ল্যামডা কম। এটা শর্ট কোশ্চেনের জন্য আসে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি, যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার এনার্জি, শক্তি তত বেশি, সেটা তত ভেদ করে চলে যায়, যে কোনো জিনিস ফুটো করে চলে যাবে। তাহলে বলতো গামা রশ্মি আর রেডিও তরঙ্গের মধ্যে কোনটা বেশি ভয়ঙ্কর জিনিস, কোনটা বেশি মানে যে কোনো জিনিস ভেদ করে ফুটো করে চলে যায়, কোনটা বেশি শক্তিশালী? গামা রশ্মি। যার ল্যামডা কম, তরঙ্গ দৈর্ঘ্য কম, তার এনার্জি তত বেশি। মনে রাখবি এটা। তরঙ্গ দৈর্ঘ্য কোনটা জানিস? এই যে আমি নাইনে তোরা পড়েছিলি তরঙ্গ দৈর্ঘ্য, এইটা একটা তরঙ্গ। তো এই যে দুটো পিকের মধ্যে দূরত্বটাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার ধর আর একটা তরঙ্গ আছে এরকম, তোরা দেখতে পাচ্ছিস চোখে? দুটো তরঙ্গের মধ্যে ডিস্টেন্স কতটুকু? এইটুকু। তার মানে ওর কম্পনটা এতটাই স্পিডে কম্পন হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য এতটাই ছোট যে কোনো জিনিস ফুটো করে চলে যাবে। আর যে যত এইভাবে যাবে, যে যত এই ঢেউ এরকম বড় থাকবে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তার এনার্জি তত কম। বুঝতে পারলি? যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার এনার্জি তত বেশি। তার গামা রশ্মি কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। গামা রশ্মি যে কোনো জিনিস ফুটো করে চলে যায়। আমরা যখন, আমার স্পেশাল ছিল নিউক্লিয়ার ফিজিক্স, ওখানে কিন্তু গামা রশ্মির প্র্যাকটিক্যাল আমরা করেছিলাম। সেখানে গামা রশ্মি গুলো কিন্তু আমাদের রীতিমতো সতর্কতা দিয়ে প্র্যাকটিক্যালটা করতে হতো, কারণ আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক গামা রশ্মি। যে কোনো জিনিস ভেদ করে চলে যায়, বেদন ক্ষমতার চরম বেশি, ঠিক আছে? তা তোকে যদি বলে যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? রেডিও তরঙ্গ। আর কোনটা সবচেয়ে কম? গামা রশ্মি, গামা রে। কোনটার এনার্জি সবচেয়ে বেশি যদি বলে, শক্তি সবচেয়ে বেশি, গামা রশ্মি সবচেয়ে বেশি, আর রেডিও তরঙ্গের সবচেয়ে কম, ঠিক আছে? এগুলো দেখবি তোদের বইয়ে ছক আকারে লেখা আছে, দেখবি। অতটা তো তরঙ্গ দৈর্ঘ্য তোরা মনে রাখতে পারবি না। তোরা রেডিও তরঙ্গ, গামা তরঙ্গ আর দৃশ্যমান, এটা মনে রাখবি, ঠিক আছে? একটা কোশ্চেন থাকে তোদের মাধ্যমিকে, দেখবি সালের কোশ্চেন গুলো একটা উল্টিয়ে দেখবি, একটা 2 নম্বরের কোশ্চেন থাকবে এখান থেকে। কি আছে? আলোর বিক্ষেপণ। বিক্ষেপণ মানে হচ্ছে, বিক্ষেপণ মানেটা বোঝার চেষ্টা কর। বিক্ষেপণ মানে হচ্ছে আলো ছড়িয়ে দেয় কতটা। এই যে তোরা 7টা কালার দেখলি, 7টা কালারের মধ্যে আলো, কোন বর্ণের আলো বেশি ছড়িয়ে যেতে পারে? তোদের কি মনে হয়, লাল বর্ণ কি বেশি ছড়িয়ে যায়? না। ভেরি গুড। লাল বর্ণ কিন্তু ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম, অর্থাৎ যার ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম তার বিক্ষেপণ ক্ষমতা বেশি। বিক্ষেপণ মানে ছড়িয়ে যাওয়া, এটা মাথায় রাখবি, তাহলে হবে। আর বিচ্ছুরণ মানে ভেঙে যাওয়া। বিচ্ছুরণ মানে 7টা কালারে ভেঙে যাওয়া, আর বিক্ষেপণ মানে ছড়িয়ে যাওয়া। এগুলো কিন্তু উল্টো পাল্টা হয়, বিচ্ছুরণ আর বিক্ষেপণটা। হ্যাঁ, বিক্ষেপণ মানে বিজ্ঞাপন। এটা একটা ভালো ট্রিক্স, বিজ্ঞাপন কি ছড়িয়ে দেয় না? ভালো ট্রিক, বিক্ষেপণ, ঠিক আছে, ভালো, ঠিক আছে। এখান থেকে র্যালে বলে একটা সায়েন্টিস্ট ছিল, র্যালে। এই র্যালের সূত্রটা কি? র্যালে প্রথম বলেছিল যে লাইটের যে বিক্ষেপণ হয়, এই যে প্রত্যেকটা বর্ণ, সে বিক্ষেপণ বা বিক্ষেপণ ক্ষমতা, সেটাকে যদি আই দিয়ে রিপ্রেজেন্ট করে বিক্ষেপণ ক্ষমতাটাকে, তাহলে এটা সবসময় ব্যস্তানুপাতিক হয় ল্যামডার চতুর্থ ঘাতের সাথে। মানে যে বর্ণের আমি বিক্ষেপণ ক্ষমতা বের করছি তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাত, মানে ল্যামডা টু দি পাওয়ার 4 এর সাথে ব্যস্ত সম্পর্ক। তাহলে বলতো এই সূত্র অনুযায়ী, র্যালের সূত্র অনুযায়ী, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কি হবে? বেশি হবে, কম হবে? কম হবে। ব্যস্ত সম্পর্ক, মানে এটা নিচে আছে 1/, ল্যামডা যার বেশি তার ক্ষমতা, ছড়িয়ে যাওয়ার ক্ষমতা, বিক্ষেপণ ক্ষমতা কম হবে। এবার বল কোন বর্ণের ল্যামডা বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কোনটা বেশি? লাল বর্ণের, এটা মাথায় রাখা জানো। যার বেগ বেশি সে ভি সমান এন ল্যামডা না? ভি সমান এন ল্যামডা তো তরঙ্গের বেগের ফর্মুলা কি? ভি সমান এন ল্যামডা। তাহলে এন যদি ধ্রুবক হয় তাহলে ভি ভার্সাস ল্যামডা, তাহলে যার বেগ বেশি তার ল্যামডা বেশি। কার বেগ বেশি ছিল? লাল বর্ণের বেগ বেশি ছিল।
তেমন লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তবে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ভায়োলেটের তুলনায়। তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে লাল বর্ণের বিচ্ছুরণ ক্ষমতা কি হবে? কম হবে। এবং লাল বর্ণের বিচ্ছুরণ ক্ষমতা কম হবে, এই দিকে করলাম, কার তুলনায়? ভায়োলেটের তুলনায়। তার মানে কোন বর্ণের ছড়িয়ে যাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি? বেগুনির। তা সূর্য থেকে লালের ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম, বিক্ষেপের ক্ষমতা কম। তাহলে সূর্য থেকে যখন সাদা লাইট আসছে, সাদা লাইটটা যখন আসছে তখন দেখ, যখন অনেক দূর পর্যন্ত আসছে তখন সাদা লাইটটা, আচ্ছা এখন সূর্য তো কাছে আছে আমাদের দিনের বেলায়, যখন সূর্য উঠছে বা সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যার সময় বা ভোরবেলার দিকে, তখন কিন্তু সূর্য আমাদের মাথার উপরে থাকে না, আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে, অনেক পূর্বে থাকে বা অনেক পশ্চিমে থাকে। তাহলে এই যে সূর্যটা যখন অনেক দূর থেকে লাইট আসছে, তখন কিন্তু সূর্যটা একটা সাদা লাইট, সূর্যের মধ্যে 7টা কালারই আছে। তো এই 7টা কালার যখন পথের মধ্যে দিয়ে আসছে, তখন কিন্তু আমরা জানি ভায়োলেটের ছড়িয়ে যাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে যদি বেনিয়া সহকলা লিখি, তাহলে বেগুনের সবচেয়ে বেশি, তারপরে নীলের, তারপরে এরকম করে লালের সবচেয়ে কম ছড়িয়ে যাওয়ার ক্ষমতা। তো যখন অনেক দূর পথ পর্যন্ত আসছে, তখন সমস্ত বর্ণগুলো ছড়িয়ে যাওয়ার ক্ষমতা বেশি বলে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু লালের যেহেতু ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম, তাই লাল না ছড়িয়ে দিয়ে লাল আমাদের একমাত্র শেষ পর্যন্ত এসে লাল আমাদের চোখে এসে পৌঁছাতে পারছে, বাকিগুলো সব আকাশে ছড়িয়ে গেছে, আমাদের চোখে আসেনি। তো সেই জন্য আমরা সূর্যকে কি ওঠার সময় আর অস্ত যাওয়ার সময় লাল দেখি, কিন্তু অ্যাকচুয়ালি সূর্য লাল না, সূর্য কিন্তু সাদা লাইটই দেয়। আমাদের চোখে আসার সময় অন্যান্য লাইট গুলো সব ছড়িয়ে যায়, শুধু লাল টাকা ছড়াতে পারে না, লালটা সোজা আমাদের চোখে এসে পৌঁছে, কারণ লালের বিক্ষেপণ ক্ষমতা কম। তাই সূর্যকে অস্ত যাওয়ার সময় এবং ওঠার সময় লাল দেখি। সিগন্যাল পোস্টে লাল আলো ব্যবহার করা হয় কেন? সিগন্যাল পোস্টে তাই, অনেক দূর থেকে সিগন্যাল পোস্টে লাল ব্যবহার করলে অনেক দূর থেকে আমার লালের ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম, বিক্ষেপণ ক্ষমতা কম, তাই অনেক দূর পর্যন্ত লালটা এসে পৌঁছতে পারে। যদি আমি বেগুনি দিতাম তো কিছুটা দূর থেকে আর বুঝতে পারতাম না, কারণ ছড়িয়ে দিত, আশেপাশে ছড়িয়ে যায়, আমাদের চোখে পৌঁছায় না। আর আরেকটা কোশ্চেন হয়, আকাশের রং নীল দেখায় কেন? আকাশকে নীল দেখায় কেন? কারণ আমরা জানি বেগুনির ছড়িয়ে যাওয়ার ক্ষমতা কম, এই বেশি, বে নি আ সো হো কলা, তাই তো? তো বেগুনির ছড়িয়ে যাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, লালের কম। তো যখন আকাশে সূর্যের লাইট বা বিভিন্ন বর্ণের লাইট গুলো, সেগুলো কি হয় বেগুনি, সেগুলো কি হয় বেগুনি বা নীল বা আকাশে, এইগুলো কি ছড়িয়ে যাওয়ার ক্ষমতা বেশি। তার মানে এইসব লাইট গুলো ছড়িয়ে যায় আকাশের মধ্যে। তো ছড়িয়ে গেলে আকাশটাকে কেমন দেখবো? এই বেগুনি, নীল, আকাশি এরকম টাইপের দেখবো। আর আকাশিটা আমাদের চোখের পক্ষে বেশি সংবেদনশীল, বেশি আমরা চোখে ধরতে পারি আকাশিটাকে, বেশি সেন্সিটিভ আমাদের চোখ আকাশিকে দেখার জন্য, ওর জন্য আকাশটাকে আকাশি কালার দেখি। বুঝতে পারছিস? আকাশি কালার কেন দেখি? কারণ এটা ওই লাইটটা ছড়িয়ে যায় আকাশের মধ্যে, সেই জন্য। লাল কখনো দেখবো না আকাশটায়, কারণ লাল ছড়ায় না, লাল ছড়িয়ে যায় কম। বুঝলি? এই যে কোশ্চেন গুলো আমি বললাম, এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় থাকে, খুবই থাকে। তোদের বাড়ির কাজ থাকবে ছুটির পর, ছুটির পর আমি বাড়ির কাজ এটাই, তোরা কোশ্চেনটা লিখে রাখবি যে আকাশের রং নীল দেখায় কেন, একটা কোশ্চেন। সিগন্যাল পোস্টে লাল আলো ব্যবহার করা হয় কেন, আর একটা হচ্ছে সূর্য অস্ত এবং ওঠার সময় লাল। আচ্ছা, সূর্য অস্ত ওঠা একই আর লাল সিগন্যাল পোস্ট একই, তো অ্যান্সার হবে। তোরা একটা লিখবি তাহলে হবে। সিগন্যাল পোস্টে লাল আলো ব্যবহার করা হয় কেন, আর আকাশের রং নীল দেখায় কেন, এই দুটো কোশ্চেন লিখে এনে আমাকে দেখাবি। লিখবি কি হবে আমি একটু বলে দিই। তোরা প্রথমে কিন্তু এইটা লিখবি যে আমরা জানি র্যালের সূত্র থেকে যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ ক্ষমতা তত বেশি, অর্থাৎ বিক্ষেপণ ক্ষমতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। এটা আগে লিখবি, তারপরে লিখবে এখানে লাল বর্ণটা ছড়িয়ে যাচ্ছে, যে ঘটনাটা ঘটছে। প্রথমে কিন্তু র্যালের সূত্রটা লিখতে হবে, তবে একটা কমপ্লিট অ্যান্সার হবে, স্যাররা নাম্বার কাটতে পারবে না। ঠিক আছে? এই পর্যন্ত থাকলে এইটাই মোটামুটি আলো শেষ। তোদের শুধু চোখটা বাকি থাকলো, চোখটা আমি নেক্সট দিন দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে তোমাদের আলো চ্যাপ্টার একটাই বাকি থাকলো, শুধু চোখটা, চোখের গঠনটা, ওটা আমি করিয়ে দেবো, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এগুলো দেখিয়ে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে পাঠিয়ে দিও। তোমাদের মাধ্যমিকে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং বুঝতে পারবে